যা ছিল সব নদীতে ভেঙে গেছে, আমাদের কিছু নেই। মামা দিদা অনেক কিছু দিয়েছে নাকি ব্যাগে? কে ধরতে গেছিল? বললাম যে তোমাদের ভালোবাসাটুকু থাকুক রে বাবা। ওই ভালোবাসাই এটা। আমার দিদিদের বিয়ে হয়ে গেছে দুজনেরই। তো এত অল্প বয়সে বিয়ে দিলেন? সব পালিয়ে গিয়ে সব বিয়ে করেছে। কাকিমা বাপের বাড়িতে যাচ্ছেন 3 বছর বললেন। আমি এক মাস দাঁড়িয়ে থাকতে পারি না। ওরে বাবা রে, সকাল সকাল বাসে ভিড় দেখো এখানে। ভিডিওতে তুমি বলে সম্বোধন করি, আপনার কেমন লাগে? তুমি বলে খুব আপন লাগে। জ্যান্ত রূপচাঁদা মাছ এখনো কিন্তু কি বলে এগুলো কি করছে? খাবি খাচ্ছে। কুণাল ঘোষ খয়াকার দিয়ে ডট ডট দিয়েছে। সেই নেতার যদি ভাষা এমনটা হতে পারে। আমাদের নৌকো ছেড়ে দিল ঘাট থেকে। নৌকো এই মুহূর্তে একেবারে মাছ নদীতে। এত জল দেখে আমার ভয় লাগছে। যে গাছ দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। খাওয়া দাওয়া কিছু না করে অমনি চলে যাবো? না 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 দরকার নেই। একটু বিস্কুট খাও না হয় আপাতত। মনে কষ্ট লাগলো। কেন কেন? এই যে ভালোবাসা তোমাদের। ভালো লাগার কষ্ট না খারাপ লাগার কষ্ট? ভালো লাগলো। অসাধারণ লাগছে কিন্তু দেখো বাড়ির ঠিক সামনে গেট টাইপের বানানো। বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। এরকমই কাঠের ঘাট বানানো, বেশ সুন্দর লাগছে কিন্তু। 1.5 বছরের ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ওনার যিনি বৌমা দিদির বরের সাথে পালিয়ে গেছে। আমার এই ভালোবাসা পেয়ে আমার গাল লোম খেতে যায়। চামেলির গন্ধটুকু জানালার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ক্যানিং স্টেশনে আছি। স্টেশন থেকে জাস্ট সামনে বেরোচ্ছি। আজ আমার গন্তব্য বালিদ্বীপ। এই বালিদ্বীপে যেতে গেলে আমাকে এই ক্যানিং স্টেশন থেকে বাসে যেতে হবে গদখালি। আর গোসাবা যে আইল্যান্ড, গোসাবা আইল্যান্ডের ঠিক উল্টো পাশেই হচ্ছে এই বালিদ্বীপ বা আমলামেথি। আজ আমি বালিদ্বীপ হয়ে আজ যাব আমলামেথিতে। তো সকাল সকাল চলে এসছি। এখন বাজে 7টা। আর এখানকার ওয়েদার দেখতে পাচ্ছ একেবারে কুয়াশাচ্ছন্ন। চারপাশটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে। দূরে দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে আছে। আর এতক্ষণ যে ট্রেনে এলাম, ট্রেন থেকে জানলার পাশ দিয়ে বাইরে দেখছিলাম পুরো সাদা হয়ে আছে চারদিকে। আর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু প্রচুর মানুষ। আমার বাঁ দিক ডান দিক প্রচুর ফলের দোকান। এই আপেল কত করে গো? ½ কিলো 60, ½ কিলো 80। এর আগের বারে আমি একটা দোকান থেকে আপেল কিনেছিলাম, পুরো পচা আপেল। জানি না এখন ভয় পাচ্ছি এই আপেলগুলো নেবো কিনা। দেখো তো 3টে কত। এখানে বিভিন্ন দোকান আছে, আর প্রত্যেক দোকানে আর কি ম্যাক্সিমাম আপেল দেখতে পাচ্ছি, আঙুর দেখতে পাচ্ছি, তবে ম্যাক্সিমামটা কিন্তু আপেল, এই ধরনের আপেল। আর এই আপেল কত হচ্ছে? 52 টাকা। তোমাদের এই আপেলগুলো আসে কোথা থেকে সব? কাশ্মীর। এখানে গাড়ি আসে, ফলের গাড়ি, সেই গাড়ির থেকে এনারা নেয়। আমি ওকে জিজ্ঞাসা করলাম আপেল কোথা থেকে আসে, বলছে কাশ্মীর থেকে। কাশ্মীর থেকে আপেল আসবে এটাই স্বাভাবিক। আর এখানে দেখো এখন সম্ভবত আঙুরের সিজন। এখানে প্রচুর জায়গায় আঙুর। এখানে কুল আছে। কত করে গাই কুল? 50 টাকা কেজি। এগুলো কি কুল বলে? এই কুলের নাম কি? আপেল কুল। এই যে কুলগুলো বেশ বড় বড় সাইজের কুল, কিন্তু 50 টাকা কেজি। মিষ্টি এগুলো সব? হ্যাঁ মিষ্টি। আমি উত্তর দেবীপুর গেছিলাম, সেখানে এক বাগানে দেখছিলাম এক দাদা বাগান ছিল। তো সেই দাদা 45 টাকা করে লোকালে বিক্রি করছিলেন ওনার বাগান থেকে তুলে। তো এইখানে দেখো পুরো পুরো গাড়ির লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে এখানে। আর আমার বাস সামনে দাঁড়িয়ে আছে। এই ট্রেন এলে মানুষের ভিড় শুরু হয়ে যায়, আর বিভিন্ন গাড়ির জ্যাম লেগে যায় এখানে। যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে দিচ্ছে গাড়ি, যে যেখান দিয়ে পাচ্ছে। আর এখানে বেসিক্যালি জ্যাম হওয়ার কারণ হচ্ছে বাসগুলো ডান দিকে দাঁড়িয়ে থাকে, তার জন্য কিন্তু এখানে জ্যামটা হয়। গদখালি? ও গদখালি বাস বেরিয়ে যাচ্ছে নাকি? আমার সামনের বাস বেরিয়ে যাচ্ছে। গদখালি? আচ্ছা, এটাই হচ্ছে গদখালি বাস। ওরে বাবা রে, এই সকাল সকাল বাসে ভিড় দেখো এখানে। ডান দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে যদি দেখো প্রচুর ভিড়। সম্ভবত এইভাবে দাঁড়িয়ে যেতে হবে আমাকে 1 ঘন্টার উপরে জার্নি করতে হবে। 50 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর তাদের একটু ব্যাগটা
থ্যাংক ইউ। জাস্ট এই বাস থেকে নামছি, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে, মানে প্রচুর পরিমাণে। এদিকে এই প্রথমবার এই স্ট্যান্ডে এতগুলো বাস একসাথে দেখতে পাচ্ছি। এর আগে যতবার এসেছি 2 বা 3টে ম্যাক্সিমাম বাস এই স্ট্যান্ডে দেখেছিলাম, বাট আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। ট্রেনে আসার পথে পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ তোমরা, ওনার সাথে আলাপ হয়েছে। মানে অ্যাকচুয়ালি উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি ভিডিও বানাই কিনা। তো উনি একজন স্যার, একজন আগে স্কুলে পড়াতেন, এই মুহূর্তে বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত, না নিজেই না যুক্ত বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত উনি। সেখানে তো পয়সা করি নেন, আর ওনার বাড়িতেও বেশ কিছু স্টুডেন্ট আসে যাদের থেকে উনি পয়সা নেন না। আপনার নাম কি স্যার? হিরণময় মণ্ডল। আর ওনার বাড়ি হচ্ছে রাঙাবেলিয়াতে। গড়িয়া স্টেশন থেকে উঠলেন তো? হ্যাঁ, আমার গড়িয়াতে বাড়ি আছে। গড়িয়াতে ওনার বাড়ি আছে, ওনার এখানেও বাড়ি আছে। তো এই ধরনের মানুষ অনেক লাকি হয় যাদের 2-3 জায়গায় ঘর বাড়ি থাকে। এখানে কিছুদিন থাকার পরে যদি ভালো না লাগে একটু ঘুরে আসি অন্য একটা বাড়ি থেকে, মজা পান না? হ্যাঁ, বাবা আছেন তো, বাবাকে নিয়ে থাকতে হয়। তো উনি আমাকে গল্প করছিলেন, ওনার এজ 70+। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমি যে ভিডিওতে তুমি বলে সম্বোধন করি, আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। আমি তো তুমি বলি, ওই জন্যই। এটা তো আমি বড় বলে আমি তুমি বলছি, আমি আপনি বলতে পছন্দ করি না, তুমি বললে খুব আপন লাগে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যার জন্য আমি যেরকম বলি, আমি দাদু বলবে, আমি স্যার বলবে না। এই যে দাদু নাতির সম্পর্ক হলে কিন্তু রিলেশনটাও খুব ভালো হয়। আমি ওরকম বলি, এই দাদু বলবি, এবং দাদুই বলে সবাই, দাদু স্যার। যার জন্যই আমি কিন্তু তুমি বলে সম্বোধন করি। তো বেশ কিছু মানুষের পছন্দ হয় না, অনেকে আমায় বলেন কমেন্ট করে যে আমার বয়স 70 পেরিয়ে গেছে বা 80 পেরিয়ে গেছে। 2-1জন কমেন্ট করেছেন এরকম যে আমি এত বয়স্ক মানুষ, আপনি শুনতে পছন্দ করি, বাট ইনিও 70 মানুষ, আমি পছন্দ করি না, ইনি পছন্দ করেন। আমাকে তুমি বললে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মনে খুব নিজের লোকের মতো মনে হয়। তো যাই হোক, আমরা গল্প করতে করতে ঘাটে পৌঁছে গেলাম। এই হচ্ছে গদখালি ফেরিঘাট। আর এই ঘাট থেকে আমি বিভিন্ন সময়ে উল্টো দিকের দ্বীপে গেছি, মানে গোসাবা যে ঘাট সেই ঘাটে। বাট আজকে আমি এখান থেকে ফেরি নেব, সেটা ওদিকের কোন ঘাট, সেই ঘাটের নাম হচ্ছে বিরাজমণি ঘাট। ঘাটে যেতে হবে। ওয়েলকাম টু রাঙাবেলিয়া। অবশ্যই আজকে না, অন্য কোনো দিন একদিন আসবো। এই যে ফেরি নৌকো, কাকু যিনি চলে গেলে, এই নৌকো যাবে গোসাবা ফেরিঘাটে, ঠিক উল্টো দিকে। আর আমার সামনে যে নৌকো বা যে ফেরি, এই ফেরি যাবে আমার যে গন্তব্য বিরাজমণি ঘাট, সেই ঘাটটি ঠিক ওদিকেই। এখানে প্রত্যেক নৌকোতে বেশ অনেকগুলো করে, মানে একাধিক বাইক, 2 হুইলার কিন্তু পারাপার হয়ে থাকে। তো এগুলো কিন্তু বেশ অনেক রিস্কি। আমাদের পাশের যে নৌকো, ফেরি নৌকো চলে যাচ্ছে গোসাবা ঘাটের উদ্দেশ্যে। অনেক মানুষজন কিন্তু এই ফেরিতে। আর বিরাজমণি যাওয়ার জন্য কিন্তু আমাদের এই যে নৌকো, এখানেও কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার উঠবে বলে মনে হচ্ছে, কেন কি পেছনে দেখতে পাচ্ছ, মানে ঘাটের ওপরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের নৌকো ছেড়ে দিল ঘাট থেকে, আর গোসাবা থেকে ফেরি নৌকো এই গদখালি ঘাটে এসে ভিড়ছে। দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। ফাইনালি আমরা আমাদের ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। সামনের যে গন্তব্যের ঘাট, বিরাজমণি ফেরিঘাট, সেই ঘাটে। আজকের এই নৌকোতে জার্নি করতে করতে একটু কীরকম ভয়টাই লাগছে মনে হচ্ছে আমার, কারণ আমাদের নৌকো এই মুহূর্তে একেবারে মাছ নদীতে, চারদিকে শুধু জল আর জল, অনেকটা চওড়া নদী এখানে, যার জন্য একটু হালকা ভয় লাগছে। এদিকে আমার সামনে, ওদিকে গোসাবা ঘাট, সে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর বিরাজমণি এদিকে, সেটাও দেখা যাচ্ছে না। আর পেছনে যে গদখালি ঘাট, সেটা আমার ওই পেছনে, যাই না তোমরা দেখতে পাচ্ছ কি, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। যাই হোক, যাই না আজকের হালকা ভয় কেন লাগছে, এই জল দেখে, এত জল দেখে আমার ভয় লাগছে। আর এই আমলামেতি যাওয়ার জন্য এক ভাই আমাকে বলেছিল, ওই ভাইয়ের নাম সম্রাট মণ্ডল, আমাকে বলেছিল যে একবার আমলামেতি যেও, আর যাওয়ার সময় বা ওই ভিডিওতে আমার নাম নিও। নর্মালি আমাকে কেউ বললে কিন্তু সবার কথা রেখে যে আমি যাই, এমনটা না। কিন্তু আমি অনেকের কথা ভিডিওতে বলি যে এ বলেছে ওখানে যাওয়ার জন্য, সে বলেছে ওখানে যাওয়ার জন্য। তাদের কথা রাখার কারণ হচ্ছে, আমার ইউটিউবে একটা ফিচার আছে যে লাস্ট সপ্তাহের সবথেকে বেশি ভিডিও কে দেখেছে, এমন 5 জনের নাম আমার ইউটিউবে থাকে, দেখা যায়। তো এখানে দেখো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না,
এখানে প্রথমেই আছে অমিয় সাহা, তারপরে আছে প্রসেন, তার পাশে আছে শিখা সিনহা রয়, তার পাশে আছে করণ বিশ্বাস, তার পাশে আছে বঙ্গাল পিঙ্কি। এই ধরনের মানুষজন যারা আমার ভিডিও প্রচুর পরিমাণে দেখে, তাদের কথা রাখতে হয়, আমাকে রাখার জন্য আমাকে যেতে হয়, তাই ওনাদের নামগুলো আমি নিই। ইভেন এখানে লাস্ট 5 জনের নাম আছে, আরও তার আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে বেশ কিছু মানুষের নাম দেখতে পাই। তো সবার নাম হয়তো বলতে পারি না, কেন কি সবাই কিন্তু আমাকে নিয়মিত কমেন্ট করেন না। যারা কমেন্ট করে তাদের নামটা আমার মনে থাকে, কেন কি আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দিই, তো যার জন্য সবার নাম বলতেও পারি না। যাই হোক, গল্প করতে করতে আমরা আমাদের ঘাটে পৌঁছে গেলাম, যে বিরাজমণি ফেরিঘাট। এখানেও কিন্তু বেশ কিছু মানুষজন ওয়েট করছেন ফেরিতে যাওয়ার জন্য, ওপারে গদখালি যাওয়ার জন্য। চলে এলাম 5 থেকে 6 মিনিট জার্নি করে নৌকোতে বিরাজমণি ফেরিঘাট। এই হচ্ছে বিরাজমণি ফেরিঘাট। কত ভাড়া এখানে? 5। এই ঘাটে আগে 3 টাকা নিয়েছিল, এখন দেখছি 5 টাকা। অ্যাকচুয়ালি লাস্ট 1 মাস ধরে দেখছি বিভিন্ন ঘাটে 5 টাকা করে ভাড়া নিচ্ছে। আর ঘাটের বাইরে বেশ কয়েকটি ছোটো ছোটো দোকান দেখতে হচ্ছে, চায়ের দোকান, মুড়ি টুড়ি খাওয়ার। কি আছে আপনার কাছে খাবার? মশলা মুড়ি আছে, ছোলা হবে। আচ্ছা, কি ঘুগনি টুগনি কিছু আছে নাকি? না, মশলা মুড়ি হবে, ডিম সিদ্ধ হবে, চা আছে, দুধ চা লিখা। অমলেট করেন? কাঁচা ডিম? হ্যাঁ, অমলেট করেন? হ্যাঁ, শুধু ভাজা হবে। এই দিকের দোকানে শুধু ডিম সিদ্ধ আছে, মশলা মুড়ি পাওয়া যায়, চা পাওয়া যায়, বিভিন্ন বিস্কিট। টোস্ট হয় না? না, রুটি দিয়ে ডিম টোস্ট? টোস্টটা রুটিটা সবসময় এখানে পাওয়া যায় না, এখানে আসে না? সবসময় গোসাবাই যেতে হবে, গোসাবাই গিয়ে আনতে হবে। আপনাদের এই দ্বীপে আসে না রুটি? না, রুটি আনতে হয় আমাদের ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে এই দ্বীপে আর কি রুটিওয়ালারা আসে না, যার দরকার তাকে গিয়ে নিয়ে আসতে হয়। তো যেহেতু ওটা খাটনির কাজ, তাই এনারা যান না। হ্যাঁ। ডিমগুলো কি মুরগি না হাঁস? এটা আজকে সিদ্ধ? হ্যাঁ, এক্ষুনি সিদ্ধ করে। আমাকে একটা ডিম সিদ্ধ দিই। তো এখানে দুধ চা, লিকার চা সব চাই কিন্তু অ্যাভেলেবেল। এই তুমি যেভাবে চেপে ধরেছো লিকার চা। এখানে ডিম সিদ্ধ খেলাম, একটা অমলেট খেলাম, আর একটা বিস্কিট খেলাম, এখন লিকার চা। তো জানি না এরপরে কোথায় কি খাবার পাবো বা খেতে পাবো। জায়গাটার নাম হলো বিরাজনগর। আপনার বাড়ি কি এখানে? আপনার কোথায়? এই পেছনেই এই দোকান। এখানে কত বছরের দোকান? 3 বছর। 3 বছর? 3 বছর হয়ে গেছে। আর দাদা কি করেন? দাদা এমনি চাষবাস কাজ করে, মাঠে ঘাটে, মানে সব রকম বিভিন্ন রকম কাজ। আর নিজেদের জায়গা জমি আছে? না, কিছু নেই। অন্যের জমিতে কাজ করে? হ্যাঁ, আমাদের গাংচরের উপরে ঘর, এই তো ওই নদী বেড়িতে ঘর আমাদের। আচ্ছা, এই যে যেমন এই নদীর চরের উপরে যে এরকমই ঘর, কেন আপনাদের জমি জায়গা নেই? না, যা ছিল সব নদীতে ভেঙে গেছে, আমাদের কিছু নেই। তাই? আমরা এই সরকার থেকে জায়গা দিয়েছিল, বসেছি এখানে। মানে এটা তো সরকার থেকে দিয়েছে? সরকারে আমরা বসেছি আমরা। ও আচ্ছা, এই যে উল্টো দিকে যে ঘর বাড়ি এগুলো? আচ্ছা আচ্ছা, ওই দিদিদের বাড়ি, ওই যে উল্টো দিকে যে সমস্ত ভিটে করা পেছনে বাড়ি টাড়ি আছে, এখানেই আর কি ওনারা থাকেন। সরকার থেকে দিয়েছে? এর কি পাট্টা দিয়েছে আপনাদের নামে? আমরা নিজে থেকেই বসেছি, আমরা জায়গা নেই বলে যারা গরিব মানুষ তাদেরকেই বসিয়েছি এখানে। তার মানে সরকারের যে ঘর সেগুলো পাননি? হ্যাঁ, ঘরটাই দিয়েছে, ওই ঘরটাই দিয়েছে বলে আমরা বেঁধেছি, কারণ আমাদের ওখানে বাঁধার কোনো পরিস্থিতি ছিল না। তো এই যেহেতু এটা একেবারে নদীর পাশে, কখনো ঘর বাড়ি ভেঙে যাবে না নদীর জোয়ারে? গেছে তো, এই যে সামনে আমফান হলো, আমাদের রাস্তার উপরে 1 হাঁটু করে জল ছিল, ঘরের উপরে সব জল ছিল। তাই? তখন আমরা রাস্তা দাঁড়িয়েছিলাম, আবার জল লেবে যেত। হ্যাঁ, ওই তখন আমরা ঘর নতুন করেছি, আবার জল লেবে যেত, আবার এসছি ঘরে। তখন তো আমাদের মাটি ঘর ছিল, তখন নতুন ঘরটা, তখন পাখাটা বানানো হচ্ছে সবে আমাদের। ও আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়নি। আমফান মানে কি 4-5 বছর হয়েছে? তো হ্যাঁ, যে বান হলো না, চারিদিকে ডুবে গেল। তখন 4-5 বছর আগে যখন আমফান হয়েছিলেন, দিদিদের ঘর বাড়ি একেবারে জলের তলায় ঢুকে গেছিল। তো ইভেন শুধু ওনার বাড়ি না, এই যে সামনে যে রাস্তা, এখানেই বলছে 1 হাঁটু জল ছিল। আর এখানেই একেবারে ঘাটের পাশে যে বিরাজমণি যে ঘাট, সেই ঘাটের পাশেই ওনার এরকমই একটা দোকান, যেখানে ডিম সিদ্ধ, ডিম অমলেট, বিস্কিট, চা, পান। হ্যাঁ, আমাদের এই দোকানের উপরে সংসার চলে। এই দোকানের উপরে? তাহলে দাদা যেটা ইনকাম করে সেটা ব্যাংক ব্যালেন্স? দাদা সবে গেছে খাটতে, দাদা অসুস্থ, আমিও অসুস্থ। খাটতে গেছে মানে কি বাইরে? আলু স্টোরে গেছে সব। আর কোনো আচ্ছা, এই তারকেশ্বর বা হুগলি এদিকে? আচ্ছা, এমনি সব এনি টাইম দোকানে থাকে। আচ্ছা, দুজনেই মিলেই? হ্যাঁ। ও, তাহলে মানে একটাই বলা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু আলু স্টোরের সিজন, আলুর স্টোরে জানি না এখন, সম্ভবত ওই মাঠের আলুগুলো স্টোর করা হচ্ছে, তো সেই কাজে ওনার হাজবেন্ড গেছেন, দাদা গেছেন।
তো ওটা তো খুব বেশি দিনের কাজ না তো, মাঝখানে 15 দিনের কাজ। 15 দিনের কাজ, তারপরে আবার এসে দোকানে বসবে। দোকানে যা হয় তাই, আমাদের কেন ছেলে নেই, 3টে মেয়ে। তোমার নাম কি? সোনালি দাস। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। আর তোমার দিদিরা? আমার দিদিদের বিয়ে হয়ে গেছে। দুজনেরই? তুমি 7-এ পড়ো, তার মানে খুব বেশি বড় না তো দিদিরা? না, তো এত অল্প বয়সে বিয়ে দিলেন? সব পালিয়ে গিয়ে সব বিয়ে করেছে। এই 18 বছর পরে 19 বছরে বিয়ে দিয়েছি বড় মেয়েটা। আর মেয়েটা? মেয়েটা 18। আচ্ছা, ও ছেলের সাথে প্রেম ছিল? হ্যাঁ, চলে গেছে। তো এখন সম্পর্ক আছে তো? হ্যাঁ হ্যাঁ। মেনে নিয়েছেন তো? হ্যাঁ, মেনে নেবেন, কি করবেন, মেয়ে তো। আমি বাবা মানিনি, আমি মেনে নিয়েছি। হ্যাঁ, বাবার সঙ্গে কথা হয় না। বাবার সাথে কথা হয় না। এই দোকানে বসে চা খাওয়ার জন্য বা গল্প করার জন্য বন্ধু বান্ধব মিলে, জায়গাটা বেশ ভালো। পেছনে ফাঁকা মাঠ, মানে নদীর যে চর আর কি। এখানে নদীর জোয়ারের জল চলে আসে, এখানে জলের দাগ দেখতে পাচ্ছি। এরকমই একটা পরিস্থিতি আছে। এখানে জলের বোতলও আছে। কত হলো আমার? নিয়েছেন তো ঠিকঠাক? আসছি দিদি, অনেক ধন্যবাদ। তোমার নামটা ভুলে গেলাম। সোনালি। আসছি দিদি, অনেক ধন্যবাদ। তো এখানেই একটু ব্রেকফাস্ট টাইপের কিছু করলাম আর কি। সামনে হচ্ছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এখান থেকে আমাকে যেতে হবে বালিবাজার। তো দেখি, এখানে কিন্তু প্যাসেঞ্জার হয় না, আমাকে সম্ভবত টোটো বুক করে যেতে হবে। এই একটা ঝামেলা, বুক করা মানে পুরো ভাড়াটাই আমাকে দিতে হবে। এই চত্বরে যেখানে প্যাসেঞ্জার না থাকে সেখানে অনেক টাকা খরচা হয়ে যায় এই গাড়ির পেছনে। পেছনের ঘাট থেকে এলাম 50 থেকে 60 মিটার। সামনে এই মোড় দেখতে পাচ্ছি, মোড়ের ডান দিকে ওদিকে একটা রাস্তা চলে গেছে, আমার বাঁ দিকে এদিকে একটা রাস্তা চলে গেছে। আর ঠিক তার পাশে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কি কি সাপ, কতটা বিষ আর কি, সেই সমস্ত একটা লিস্ট বানিয়ে রেখেছেন এনারা। প্রধান বিষধর সাপগুলি, কিছু বন্ধু সাপ আছে, কিছু সামুদ্রিক সাপ আছে এখানে দেখতে পাচ্ছ। তো এটা বেশ ভালো, এখানকার মানুষজনের নলেজে থাকবে। অনেকে সাপ দেখলেই ভয় পায়, সাপ মানেই অনেক বিষাক্ত, সবার ধারণা এটাই। যাই হোক, পেছনে ওই যে রাস্তা চলে যাচ্ছে, এটা যাচ্ছে বালিবাজার বা আমলামেতির দিকে। আমার সামনে যে রাস্তা, এটা দিয়ে বেশ কিছুটা গেলে গোসাবা দ্বীপে আবার পৌঁছে যাওয়া যায়। সামনেই ভ্যান স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এখানে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি। এখানে সকাল সকাল আখের রস বিক্রি হচ্ছে, এখানে মাছ বিক্রি হচ্ছে। এখানে দেখো পুকুরের যে জ্যান্ত রূপচাঁদা মাছ এখনও কিন্তু, মানে কি বলে এগুলো কি করছে? খাবি খাচ্ছে। হ্যাঁ, এখনো কিন্তু খাবি খাচ্ছে। কখনকার ধরা এগুলো? এই যে সকাল। আপনাদের পুকুরে না, আপনি কিনে নিয়ে এসছেন? না, আমাদের। আপনার নিজের পুকুরে? এই দেখো, ওনার নিজের পুকুরের মাছ ধরেছেন, এখানে আবার খুচরো বিক্রি করছেন। এই খুচরো বিক্রি করলে বেশি প্রফিট, মানে পাইকারের থেকে, তাই তো? আচ্ছা, সিলেমার কাপ আছে, রূপচাঁদা আছে, আর এই মাছটা কি মাছ? ট্যাংরা মাছ। এগুলো তো সমুদ্রের মাছ, নদীর মাছ। এটা একটা ট্যাংরা বলে। আর কি ট্যাংরা? মচন ট্যাংরা। আচ্ছা, তেলাপিয়া আছে। মানে আপনি তো কিনে নিয়ে এসেছেন, তার মানে আপনার পুকুরের না? না, আমার কেনা মাছ, আমি কিনে ব্যবসা করি। তো আপনার বাড়ি কি এই দ্বীপে না অন্য কোথাও? ওই পাড়ায় বাড়ি, মানে পেছনের সামনেই? আচ্ছা, আপনার বাড়ি পাশেই? না না, এনার পাড়ি এধারে। আর সবই আশেপাশেই আর কি। এই চিংড়ি মাছ, এই পুকুরে চিংড়ি দেখাছো? আচ্ছা, একদম পুরো টাটকা চিংড়ি লাফাচ্ছে, দেখো। হ্যাঁ, এই চিংড়ি মাছ আমাদের পুকুরে চিংড়ি। পুকুরে না? এখানে কত করে বিক্রি করছেন চিংড়ি? 30 টাকা শ। 30 টাকা শ, 300 টাকা কেজি, একদম টাটকা চিংড়ি লাফাচ্ছে, দেখো। ঠিক আছে, এখানে ব্যবসা কেমন হচ্ছে? মাছ ব্যবসা হচ্ছে? ভালো নয়, খুব ভালো না। তাহলে যেখানে একটু লোকালিটি বেশি, এখানে তো তেমন লোক দেখতে পাচ্ছি না। না, এখানে তেমন খাবার নেই। তো ওপারে গেলে আরো খরিদ আছে, মাছ আছে সেখানে। আচ্ছা, ওখানেও মাছ বিক্রি হচ্ছে না? আচ্ছা, তো পাড়ায় নিয়ে চলে যাই, গ্রামে নিয়ে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আপনি গ্রামে গ্রামে ওই নিয়ে ঘুরে বেড়ান? হ্যাঁ। এখান থেকে কিছুক্ষণ বসবেন, তারপরে চলে যাবেন? হ্যাঁ। ঠিক আছে, ব্যবসা করুন। ভালো লাগলো, ওয়েলকাম। তো এখানে এনারা আশেপাশের থেকে নিজেদের পুকুর থেকে মাছ ধরে এখানে বিক্রি করছেন দু একটা। তো এটা বেশ ভালো, নিজেরা স্বাবলম্বী হতে যাচ্ছেন, নিজে কিছু ইনকাম করতে চাইছেন। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টোটো, ইঞ্জিন ভ্যান আছে, সেগুলো পাওয়া যায়। পুরো অনেকটা লাইন জুড়ে আর কি, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। বালি বাজারে কে যাবে জানেন? বালি বাজারের গাড়ি কোথায় স্ট্যান্ড? কি বলছে? বালি বাজার আমি যেখানে যাব সেখানে একমাত্র আমি আছি। বলছে দুজন হলে তারপর গাড়িতে বসানো হয়, যেহেতু আমি একা। তো দেখি এখন আরও প্যাসেঞ্জার আসুক। আজকে তোমাদেরকে একটু কন্ট্রোভার্সি টপিক নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, মিমি চক্রবর্তী, একজন ফেমাস অ্যাক্ট্রেস টলিউডের। আর যেই ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি নিয়ে আরেকজন ফেমাস ব্যক্তি, রাজনীতিবিদ আর কি,
তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। কি পোস্ট করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে কুণাল ঘোষ, তৃণমূলের একজন নেতা। তো উনি ওই ছবির ওপরে কিছু ক্যাপশন দিয়েছেন, কিছু লিখেছেন আর কি। একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে, তার উপরে আমি চা ভক্ত। আলটিমেট অনেকটা বড় লিখেছে, তোমরা পজ করে পড়তে পারো। তো আমি এর সারাংশটা বলছি যে মিমি যে চা খাচ্ছে, মিমির সোশ্যাল সাইট আছে সেখানে আপলোড করেছে। সেই ছবিটাকে কপি করে কুণাল ঘোষবাবু ইনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছেন। পোস্ট করে এই লেখাগুলো লিখেছে। তো সেখানে একজন কমেন্ট করেছে যে প্রিজন ভ্যানে বসে চা খাওয়াটাই আলাদাই স্বাদ, সেই স্বাদের কোনো ভাগ হবে না। তো আমি এত কিছু দেখাচ্ছি বা এত কিছু বলছি তার কারণ হচ্ছে ঠিক ওই কমেন্টের নিচে কুণাল ঘোষ উনি আর কি রিপ্লাই করেছেন। কি রিপ্লাই করেছে আমি বলছি না, তোমরা একটু পড়ে নাও। খয়াকার দিয়ে ডট ডট দিয়েছে, তারপরে ছেলে লিখেছে, কমা দিয়েছে, তারপরেও ফিরে আসা যায়। তো এটা একটা কমেন্ট গেছে। আরও একটা কমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি। দিদি মনে হয় প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই প্রাক্তন সাংসদকে আবার মনে হয় বিধানসভায় দাঁড় করাতে চায়, তাই দিদির নির্দেশে তুমি মিমির পা ছাড়তে শুরু করেছো। তো ওই কমেন্টের নিচে একেবারে খাড় দিয়ে ডট ডট দিয়েছে। তো এনার মতো একজন সেলিব্রিটি মানুষ, এনারা যদি এই ধরনের মন্তব্য করতে পারেন, কোনটা তো এনাদের মতো মানুষ যদি এই ধরনের মন্তব্য করতে পারেন, আমি সেখানে একজন নিমিত্ত মাত্র, যেখানে আমি তুমি বলে সম্বোধন করি বা আরও অন্যান্য কিছু। তো এইটা তোমাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে একজন একজন নেতা, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের একজন বড় নেতা, সেই নেতার যদি ভাষা এমনটা হতে পারে। উনি যদিও কোনো পার্টিকুলার কোনো শব্দ ব্যবহার করেননি, বাট ওই ডট ডট মানে কি সেগুলো কিন্তু সবাই বোঝে আজকের দিনে। তো এটাই আমার বলার উদ্দেশ্য। যেটা আমি দেখেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে, তো ভেবেছিলাম কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। তো আমি এখন আমাদের গাড়িতে বসে পড়েছি। তো আর একজন এসছেন আর কি, কাকিমা। আপাতত দুজন হয়েছে, জানি না কতক্ষণ পরে ছাড়বে। অ্যাকচুয়ালি এদিকে প্যাসেঞ্জার না হলে কিন্তু ছাড়ে না, আইদার পুরো টোটো বা অটো যাই থাকুক পুরো বুক করে যেতে হয়, এই হচ্ছে সমস্যা। 20-25 মিনিট ওয়েট করার পর আমাদের গাড়ি ছেড়েছিল। আর 20-25 মিনিট যে জন্য ওয়েট করেছিলাম প্যাসেঞ্জার হচ্ছিল না বলে, তো তারপরে এমন প্যাসেঞ্জার হলো এই পেছনে দুজনের বসার জায়গায় 3 জন বসতে হয়েছিল চাপাচাপি করে। তো হাত বের করতে পারছিলাম না আর ক্যামেরা অন করিনি। যাই হোক, অলরেডি আমরা প্রায় 15-20 মিনিট জার্নি করে ফেললাম। আর এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যাচ্ছি, আমার রাস্তার দুদিকে যে গাছ দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। জানি না এই গাছগুলো কি গাছ, আমার তো খুব সুন্দর লাগে। দেখো অসাধারণ কিন্তু সুন্দর। আর এই সমস্ত গাছগুলো সম্ভবত পঞ্চায়েত থেকে বা আমাদের সরকার থেকে আর কি, পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা উদ্যোগেই আর কি এই রাস্তার দুদিকে এই গাছগুলো লাগানো হয়েছে। তো অসাধারণ লাগছে। কিন্তু এই মুহূর্তে আমাদের টোটোতে 6 জন কাস্টমার আছে, প্যাসেঞ্জার। এই মোড়টার নাম হচ্ছে আশ্রম মোড়। আচ্ছা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। সম্ভবত এই আশ্রমের জন্যই এই জায়গার নাম হচ্ছে আশ্রম মোড়। আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ঢালাই করা রাস্তা, বালি যে ফেরিঘাট, সেই ঘাট এদিকে। সামনে এই যে রাস্তা, এই রাস্তা সোজা। এই রাস্তাতে আমি বেশ কয়েকটা, এর আগে একটা দেখলাম, এখন দেখলাম যে এই ধরনের ট্রাক্টর, বসুন, ট্রাক্টর আর কি চলাফেরা করছে। তো এই সমস্ত ট্রাক্টরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাটি দেখছি বহন করছে। চাল মেশিন, চাল মেশিন, ধান ভাঙানো মেশিন আর কি, যে ধান ভাঙিয়ে চাল বের করা হয়, এই সমস্ত মেশিন এখন ভ্যানের মধ্যে বসিয়ে দিয়ে বাড়ি বাড়ি করে ঘুরছে না। আগে লোকজনকে বস্তা ভর্তি ধান নিয়ে এই সমস্ত মেশিন ঘরে নিয়ে যেতে হতো, লাইন পড়তো অনেক জায়গায় দেখতাম না। এখন এই সমস্ত মেশিন প্রত্যেকে বাড়ি চলে যাচ্ছে। আপনাদের বাড়িতে চাষবাস হয়? আমাদের বাপের বাড়ি হয়, ওদিকে জল করে। আচ্ছা, ওদিকে মাছ চাষ হয়? মাছ চাষ। আচ্ছা আচ্ছা। উনি যাচ্ছেন ওনার বাপের বাড়ি, ওনার বাড়ি মালঞ্চতে, আর ওনার বাপের বাড়ি বালিবাজারের আশেপাশে। আগে পরে আমাদের সাথে ছোটে উঠেছে সবে। তোমার নাম কি? সায়ন মন্ডল। বলে দাও। সায়ন মন্ডল। সায়ন কোথায় যাচ্ছে? বাড়িতে যাচ্ছি। তো কোথায় মামা বাড়ি গেছিল? সায়ন গেছিল ওর মামার বাড়ি, এখন বাড়ি ফিরছে। আর দাদু, মামা, দিদা অনেক কিছু দিয়েছে নাকি ভাইকে? কাঁকড়া আছে। কাঁকড়া?
ওরে বাবা, এই দেখো। আচ্ছা আচ্ছা, বড় বড় সাইজের কাঁকড়া আছে, দিদি নিয়ে যাচ্ছেন। কে ধরতে গেছিল? বাবা ওনারা জঙ্গলে যান কাঁকড়া ধরতে। 2 কেজি তো হবে না? তো 2-2.5 কেজির আশেপাশে ওই দিদিকে কাঁকড়া দিয়েছে ওনার বাবা মা আর কি, মানে ওর দাদুরা। তো এখন নিয়ে যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে খাবে, জমিয়ে খাবে। ও এখন বুঝতে পারছে না, যখন বড় হবে বুঝতে পারবে যে বাহ, এত বড় বড় কাঁকড়া বাইরে কত দাম দিয়ে কিনতে হয়, এখানে ফ্রিতে হয়ে যাচ্ছে দাদু দিদির বদন্যতায়। কাকিমা বাপের বাড়িতে যাচ্ছেন 3 বছর বললেন। 3 বছর পরে উনি যাচ্ছেন, এই কথাটা শুনে সামনে দিদি বলছেন, কি বললেন আপনি? আমি 1 মাস না গিয়ে থাকতে পারি না। 1 মাস না আসলে থাকতে পারেন না? প্রত্যেক মাসে আসেন নাকি? আচ্ছা আচ্ছা, প্রত্যেক মাসে উনি বাপের বাড়িতে আসেন। আপনার হাজবেন্ড কি করেন? এখানে ওখানে কাজ করে, অন্ধ্রায় ঢুকতে যায়। কি? অন্ধ্রায় রোয়া কাজে যায়। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশে রোয়া কাজে যায়। রোয়া কাজ যখন থাকে না তখন তখন ওই তো বাইরে থেকে কাজ যায়, মানে বাইরের ম্যাক্সিমাম ওই কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। অত দূর যায় না, এই কলকাতার মধ্যে। আচ্ছা, কলকাতার ওদিকে। এইদিকে কাজ। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি অন্ধ্রপ্রদেশে যে ধান রোয়ার কাজ, ধান কাটার কাজ, ওনার হাজব্যান্ড ওই সমস্ত কাজ করে থাকেন, বা এছাড়া অন্যান্য বেশ কিছু কাজকর্ম করেন আর কি। 20-25 মিনিট জার্নি করে আমার গন্তব্য যে বালি বাজার, সে বাজারে চলে এসেছি। এই হচ্ছে বালি বাজার। এই আপনার গাড়ি কত দূর যাবে এখন? সামনে যাবো। ভাড়া কত এটা? চলো টাটা টাটা। যাক, ও টাটা করবে না। বিরাজমণির যে ঘাট, সেই ঘাট থেকে এই বালি বাজার, এই বাজার আসতে আমার 20 থেকে 25 মিনিট সময় নিল, আর ভাড়া 25 টাকা নিল। তো এই হচ্ছে বালি বাজার। এখানে বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি আশেপাশে, আর ইঞ্জিন ভ্যান আছে, টোটো আছে। ইঞ্জিন ভ্যানটাই দেখতে পাচ্ছি, টোটো ওইভাবে দেখতে পাচ্ছি না। বেশ কিছু দোকানপাট আছে আমার আশেপাশে, এরকমই দেখতে পাচ্ছি। আমার ডান দিকে, ইভেন আমার সামনে, ওদিকে, ইভেন আমার এদিকে, আর সামনে এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি। আর মেন যে বাজার, সবজি বাজার বা মাছ বাজার, সে বাজারটা ঠিক এই সামনে গিয়েই বাঁহাতেই। আর এখানে একটা বটগাছ দেখতে পাচ্ছি, আর এই বটগাছটা দেখতে বেশ ভালো লাগছে। আর বটগাছের গোয়াটা বাঁধানো আছে, এখানে বসা যায়, মানে বসে গল্প টল্প করেন, বা পাশে একটা বিশ্রামাগার আছে দেখতে পাচ্ছি এখানে। আর বটগাছে ফল হয়েছে, এই ফলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই সমস্ত ফল আর একটু পাকলে বিভিন্ন পাখি এসে কিন্তু বেশ ঠুকরে ঠুকরে খাবে। ফলের একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা কিন্তু দুর্দান্ত লাগে, মিষ্টি মিষ্টি লাগে। মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর সামনেই এরকমই একটা পাথর দিয়ে বাঁধানো মন্দির আর কি, কালী মন্দির, বেশ ভালো লাগছে। আর পাশেই হচ্ছে বাজার, হাট আর কি। এইখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন হাট হয়, তখন এই সমস্ত জায়গায়, মানে আমার ডান দিক বা আমার পেছনে এই বাঁ দিকে বা রাস্তার আশেপাশে কিন্তু দোকানপাট এসে বসেন। বাট এই যে দোকান দেখতে পাচ্ছি, এই দোকান কিন্তু রেগুলার বসে। তো কয়েকটা দোকান আর কি, হাতে গোনা 5-6টা দোকান আছে, যে সমস্ত দোকান রেগুলার খোলা থাকে। আর ওদিকে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, মাংস বিক্রি হচ্ছে, বিভিন্ন হাঁড়ি, কলসি, জামা কাপড়, এই ধরনের দোকানপাট দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক খুব কম। এখন 10টা বাজে, 10টার মধ্যে অলরেডি 2-1টা দোকান কিন্তু গুছাতে আরম্ভ করে দিয়েছে, মানে বন্ধ করবে। এদিকের দোকানপাটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমি এদিকে এলাম, তার কারণ হচ্ছে 6-7 মাস আগে আমি এখানে এক দাদু দিদার সাথে কথা বলেছিলাম, মানে তাদের বাড়িতে এসেছিলাম। তো তাদেরকে আমার বেশ অনেক ভালো লেগেছিল। তো তখন বর্ষা ছিল, আর ওনার বাড়ির আশেপাশে, মানে সামনে প্রচুর গাছগাছালি ছিল। তো ভাবলাম এখন এই সময়টাতে, এই শুকনো মৌসুমে ওনাদের বাড়ির অবস্থা বা পরিস্থিতি কী, সেটাই দেখার আর কি, এই জন্য আসা। রাস্তার পাশে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি, বিভিন্ন সবজির ক্ষেত আছে, বাগান টাগান আছে। বাঁ দিকে বাঁশ ঝাড়, ইভেন আমার ডান দিকেও বাঁশের ঝাড়। আর রাস্তার পাশে কিন্তু লাইন দিয়ে অনেক পুকুর ঘাট আছে। তো গল্প করতে করতে চলে এলাম ওই দাদু দিদার বাড়িতে। এই যে এখান থেকেই ঢুকেছিলাম, আর ওনার বাড়ির সামনে এরকমই একটা পুকুর, আর যে পুকুরের চারপাশে কিন্তু বেশ বড় বড় গাছ। পুকুরের জল বেশ অনেক ঠান্ডা বা শীতল। আর ওনার বাড়িতে যেতে গেলে এরকমই মাটি প্লাস ভাঙা ইট ফিট দিয়ে রাস্তা করা আছে। পুকুরে যে ঘাট,
এরকমই কাঠের ঘাট বানানো, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর ওনার বাড়িতে ঢোকার জন্য এই যে সরু রাস্তা, লাইন দিয়ে ইট বিছানো আছে, দুধারেই কিন্তু গাছগাছালি। তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ আছেন? আছেন? আচ্ছা, দাদুকে দেখতে পাচ্ছি। কেমন আছেন? বুঝতে পারছেন? কে বলুন তো? ওই আগের বারে এসেছিল। হ্যাঁ, বর্ষার সময় এসেছিলাম। দিদা কোথায়? ওই ধারে ফাঁকায় কোথায় কাজ, ফাঁকা কোথায় গেছে? তো এই যখন বর্ষার সময় এসেছিলাম, এই বাড়িটা এত সুন্দর আমার লেগেছিল। ইভেন তোমরা অনেকে দেখেছিলে, তখন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদু দিদার ব্যবহার বা ওনার থাকার যে পরিবেশ, গাছগাছালি অসাধারণ, যার জন্য আমি আবার এসেছি। তো এটা দেখানোর জন্য, প্লাস ওর অন্য একটা কারণ আছে। তো এখন কি করছেন আপনি? আমি ওই মন্দিরে যাব। আসুন, বসুন। বলছি, মন্দিরে গিয়ে পুজো দেবেন? হ্যাঁ হ্যাঁ। এই যে বাড়ির পাশেই এরকমই একটা তুলসী মঞ্চ, ওপরে তুলসী গাছ লাগানো, আর পাশেই হচ্ছে ওনার মেন মন্দির। এখনও পুজো দেননি, যার জন্য ঢাকনা দেওয়া আছে, মানে ঢাকা দেওয়া আছে। তো এরপরে পুজো দেবেন, তারপরে এটা খুলে দেবেন। আর প্রচুর গাছগাছালি কিন্তু এনার ডান দিক, বাঁ দিক, সামনে। আর তখন এসেছিলাম, এখানে কিন্তু প্রচুর গাছ ছিল, সবজির চাষ করেছিলেন উনি। আর ওনার বয়স সম্ভবত 80-র আশেপাশে। তো ভুলে গেছি, আজকে জিজ্ঞাসা করবো ওনার এক্সাক্ট বয়স কত। আর প্রচুর ফুলের গাছ কিন্তু এখানে। তো আচ্ছা, দিদা এখানে আছে। আচ্ছা, বাড়ির রান্না করার যে জ্বালানি, সেই জ্বালানি জোগাড় করতে এসছেন? আচ্ছা, উনুনে জাল দেওয়ার জন্য। দেখো কত কষ্ট করতে হচ্ছে ওনার এই বয়সে। আর কষ্ট, বৌমাটা মতো নেই, আর লাঠি জুতা খাবো কাহিনী বাবু। হ্যাঁ হ্যাঁ, বৌমা নেই ওনার, মানে ওনার বৌমা নেই আর কি। এই বলতে আছে 1.5 বছরের ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মানে ওনার যিনি বৌমা ছিলেন, এখন নেই। 1.5 বছরের বাচ্চা, মানে ওনার নাতি, ওনাকে ফেলে, ওই বাচ্চাটাকে ফেলে বোন বা দিদির বরের সাথে পালিয়ে গেছে। তো এই হচ্ছে ওনার পরিস্থিতি। আর যার জন্য ওনার একই ছেলে, আর এই বয়সেও ওনাকে কাজকর্ম করে, রান্নাবান্না করে খেতে হয়। ওনার যিনি ছেলে আর কি, ছেলে আর পরে বিয়ে করেননি। আপনার কখনো জোর করেছিলেন? হ্যাঁ করেছি, করেনি। ছেলেটা আছে, নিজের মা নিজের হলো না, আর অপর এসে কি মা হবে? তাই সেই ছেলের বয়স, নাতির বয়স এখন হচ্ছে 18-19। আর কতক্ষণ লাগবে তো আপনার এখানে? কেন বা? একটু দরকার ছিল আপনার সাথে, এদিকে আসুন। থাক না। আচ্ছা ঠিক আছে, আসুন। ওদিকে দাদু আমাকে ডাকছে যে বাড়িতে এসে বসো। আপনি কেমন আছেন বলুন? ওই আছি, ওই হাঁটা চালা করতে পারি না। বাগানের কাজকর্ম করছেন? ওই বসে বসে ওই শাবল দিয়ে, কোদাল দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত বলেছিলেন? এই 83 পড়বে বৈশাখ মাসে আসলে। 83 পড়বে, মানে 82 প্লাস। 82 প্লাস মানে 83 বছরের একজন বয়স্ক লোক। এখনও কিন্তু এই আশেপাশে যত গাছগাছালি সবই কিন্তু ওনার হাতে বসানো। তো অনেক খাটনিওয়ালা লোক আর কি, প্রচুর খাটাখাটনি করেছেন বলে এখনও আমি ওই 83 বছর বয়সে ফিট। এই আমের আঁটি 3 বছরে ফল এনে দিয়েছি, এই তো ফল। আচ্ছা আচ্ছা, দিদার সাথে একটু দরকার আছে, মেনলি দিদার উদ্দেশ্যে এখানে আসা। আর এখানে তেঁতুল কি আপনার গাছের? ওই গাছে ওই হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখানে তেঁতুল গাছে, ওই যে পেছনে গাছ আছে, গাছে তেঁতুল, পাকা তেঁতুল এখানে পেরে শুকাতে দিয়েছেন, পরে এটাকে আচার এইটা কিছু করবেন, তাই তো? খাওয়া দাওয়া। হ্যাঁ, আমি এর আগেবার যখন এসেছিলাম আপনাদের আতিথেয়তা, মানে আপ্যায়ন আমার বেশ ভালো লেগেছিল। যার জন্য এটা আমার সীমিত সামর্থ্য। এই উপরে উঠুন, ওখানে ওর নিচে বসে, উপরে আছে বাবা। হ্যাঁ, পছন্দ করতে নি রে বাবা, তনকে ভালোবাসাটুকু এইখানে আসুন, বসুন, উপরে আছে বসে। ঢুকি আমি রে বাবা। ও কি বলছেন? বুঝলাম না, কি বললেন? বললাম যে তোমাদের ভালোবাসাটুকু থাকুক রে বাবা, বিদেশি প্রতীক বাবা রে। এটা আমার ভালোবাসা, ওই ভালোবাসাই এটা কোনো না। এই শাড়ি, এই ধরনের শাড়ি পরেন কালার? হ্যাঁ পরি। তো এটা আপনার জন্য নিয়ে এসেছি আমি। মানে আমার ভালোবাসা, অল্প একটু ভালোবাসা, সেটাই আপনাকে নিয়ে এলাম। খারাপভাবে নিচ্ছেন না তো? না রে বাবা, আমার তো কি বাবা, আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি এর আগে যখন এসেছিলাম তখন অনেক ভালো লেগেছিল, ইভেন এখনো আসতে পেরে ভালো লাগলো। না না, কিছু করতে হবে না, আমি জাস্ট খেয়েছি, আমি খেতে পারবো না।
কিছু করতে হবে না, ব্যস্ত। হ্যাঁ, দুটো বিস্কুট। না 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 কিছু করতে হবে না। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া খাই। না না আমি চলে যাব, আমি আপনার সাথে দেখা করার জন্যই আমি মেল নিয়ে এসেছি। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আপনার কিছু করতে হবে না, আপনার কাছেই আসা, ওই জন্য বাবা আপনি আপনার কাজে চলে যান, অসুবিধা নেই। দুটো খাওয়া দাওয়া কিছু না করে অমনি চলে যাবো? না 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 দরকার নেই। দুটো বিস্কুট খাও না হয় আপাতত, বিস্কুট আছে তো দাও। না না লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওই কি ওটা কি বের করছেন, একটা দিন, দুটো দরকার নেই, যাই আছে ওটাই দিন, ব্যাস ওতেই হবে। একটা একটা অতগুলো দরকার নেই, একটা দিন। না 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 দরকার নেই, ঠিক আছে ঠিক আছে, একটাই খান। তো যাই হোক, খাবো না জোর করে। এইটাকে কি বিস্কিট বলে জানি না, এস বিস্কিট বলে। একটু দুধ করে দেই। না 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 কিচ্ছু লাগবে না, এটাই অনেক। এই ভালোবাসার প্রতিদান, এটাই অনেক অনেক পাওনা আমার কাছে। বাবা তুই যে দাম দিলি রে বাবা, এ দাম কি আমি দিতে পারলি রে বাবা? কি 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 বলছেন? বাবা, তুমি যে দাম দিল আমি কি আর এ দাম দিতে পারবো রে বাবা? কেন দাম? এটা তো দাম না, ওরকম দাম। এই যে ভালোবাসা, আমি যেটা যে ভালোবাসা দিলাম তার মানে প্রত্যুত্তরে উনি আমাকে এটা দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। আপনার টেনশন মানে কি কি ভাবছেন আপনি? আমার খারাপ লাগছে, উনি কতটা চিন্তায় পড়ে গেলেন। মনে কষ্ট লাগলো। কেন কেন কষ্ট লাগছে? কেন? এই হঠাৎ এই সব এটে দিলে, আর কিরকম একটা এই যে ভালোবাসা তোমাদের, এইটাই আমার খুব ভালো লাগলো। কষ্ট কি এটা? ভালো লাগার কষ্ট না খারাপ লাগার কষ্ট? ভালো লাগলো, ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তা আচ্ছা ঠিক আছে, মানে কষ্ট পাওয়া দরকার নেই, আপনি যান, কোথায় যাচ্ছেন যান, কাজে যান। আমি ওনার মানে অ্যাকচুয়ালি উনি এইসব নিয়ে ভাবছেন, ওনার ছেলের বৌমা, নাতিপুতি এনাদেরকে নিয়ে ভাবছে, বুঝতে পারছি। তো এটা খারাপ লাগারই কথা, ওনার বয়স হয়েছে, এনারও বয়স হয়েছে, দুজনে মিলে এখন বর্তমানে এখন এখানে আছে, ওনার এক ছেলে আছে, ছেলে এদিক ওদিক কাজবাজ করে, তারপরও বাড়ির যে সমস্ত একটা বাড়ির বৌমা গিন্নি ছাড়া একটা বাড়ি অচল, সে যতই আপনি কাজ করুন যাই করুন না কেন, তাই তো? এই তো অচল নয়, এই একটা সংসার, এই বয়সে আমাদের সমস্ত সামলাতে হচ্ছে। তো এই সমস্ত নানা কারণের টেনশানে উনি একটু দুঃখ মানে আপসেট হয়ে পড়েছেন। তো যাই হোক, এটা খুশির দিক থেকে বলা যায়, খুশির সাথে সাথে দুঃখ হচ্ছে ওনার। সবাই নষ্ট করে দিলাম। না না রান্না বান্না এরপরে কোনোদিন এলে আপনার বাড়িতে খেয়ে যাবো। আগেরবার বলেছিলাম, তাহলে এরপরে আরেকবারে আসবো, তখন অবশ্যই খেয়ে যাবো। তো এনাদের বাড়ির সামনে এই যে লাল, এইগুলো কাগজ ফুল, এই যে অসাধারণ লাগছে কিন্তু, দেখো বাড়ির ঠিক সামনে গেট টাইপের বানানো। আচ্ছা, এপারে একটা আছে, এপারেরটা হচ্ছে লাল, আর এপারের যেটা সেটা হচ্ছে একটু গোলাপি টাইপের, পিঙ্ক কালার। আর গাছ দেখো কত সুন্দর, বাড়ির সামনে শুধু গাছালি চারদিকে। ওই ফলের গাছগুলো এখন আছে, তো এনাদের একটু ফলের গাছগুলো দেখায়। দেখো লেবু গাছ, এই গাছটা হচ্ছে এলাচ গাছ, এই যে এরকমই দেখতে। লেবু গাছ আছে, ওদিকে পেয়ারা গাছ আছে, জাম গাছ আছে, জামরুল গাছ আছে, গাছ দেখো কত গাছ। আর বর্ষার সময় যখন এসেছিলাম তখন পুরো পাতাগুলো সবুজ হয়েছিল, অসাধারণ লাগছিলো, ইভেন এখনও লাগছে। আর ওনাদের যে বাড়ি, চারদিকে গাছগাছালি হওয়াতে বাড়ি কিন্তু অনেক ঠান্ডা। আর এই বাড়ি দেখে বা এই পরিবেশ দেখে রবি ঠাকুরের ভাষায় একটা লাইন বলতে ইচ্ছা করছে। বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু বাসা, করেছিনু আশা। গাছটির স্নিগ্ধ ছায়া, নদীটির ধারা, ঘরে আনা গোধূলিতে সন্ধ্যাটির তারা, চামেলির গন্ধটুকু জানালার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে, তাহারে জড়ায়ে ঘিরে ভরিয়া তুলিব ধীরে, জীবনের কদিনের কাঁদার হাসা, ধন নয় মান নয় এইটুকু বাসা, করেছিনু আশা। তো অসাধারণ লাগলো। আর রবি ঠাকুরের কবিতার সাথে এই দাদু দিদার যে বাড়ি, একদম একে অন্যের পরিপূরক আর কি। ওয়াও, এখান থেকে যদি দেখো, পেছনে দেখো তেঁতুল গাছ, এখানে তেঁতুল গাছ, পুরো তেঁতুল ভর্তি, সামনে ফুল গাছ, সবেদা গাছ, আম গাছ, লেবু গাছ, এলাচ গাছ, কাঁঠাল গাছ, অসাধারণ লাগছে কিন্তু। এটা দারচিনি গাছ না? এইটা হচ্ছে দারচিনি গাছ, মানে এই যে ডাল, এখনও ওই গন্ধটা পাচ্ছি না, মানে স্মেলটা, যেটা দারচিনির যে অরিজিনাল ফ্লেভার, একটা হাতে নিলে বা গন্ধ শুকলে যে
গন্ধটা পাওয়া যায়, স্মেলটা। আচ্ছা, সেটা এখনো আসেনি। আচ্ছা, এই পাতাতে হালকা আছে এখনো, যেহেতু কাঁচা এগুলো পেকে গেলে বা শুকিয়ে গেলে হয়। আপনাদের জায়গা জমি বলতে এই শুধু এটুকুই নাকি ধান জমি চাষ? ধান জমি কিছু নেই? এইখানে আপনারা যখন আসেন প্রথম, তখন এখানে পুরো জঙ্গল জঙ্গল, ওই ধারে ওই খালটার ওই পাশে পুরো জঙ্গল, আর এটাও জঙ্গল। আচ্ছা, পেছনে কি নদী টদী ছিল না খাল ছিল? এইটা নদী ছিল। আচ্ছা, নদী কি এখন ভরাট হয়ে গেছে? হ্যাঁ, নদী ও ধারে বাঁধ হয়ে গিয়ে এটা ভরাট করে দিয়েছে। মানে আপনার বাড়ি এই বাঁধের পাশেই? হ্যাঁ। তো এর আগে উনি বলছিলেন, দিদা বলছিলেন যে এখান থেকে বাঘও ঘুরে বেড়াতো, বাড়ির সামনে বাঘের পায়ের ছাপ থাবা আর কি। হরিণ, বানর, এখন বানরও আসে মাঝে মাঝে। তো এনারা অনেক বছর ধরে এখানে আছেন। কত বছর হলো এখানে এসছেন? 60 বছর। আমরা এসেছি 72 সাল। প্রায় 60 বছর ধরে এখানে বসবাস করছেন। আর বাঘের উৎপাত ছিল, হরিণের উৎপাত ছিল, বন্য শুকরের উৎপাত ছিল। আর আপনার বাড়িটা যতই গরম হোক না কেন বেশ ঠান্ডা সবসময়, গরমের সময়ও ঠান্ডা। হ্যাঁ, এই প্রকৃতির হাওয়াই তো মানুষের বা জীবের সমস্ত কিছু করে। প্রকৃতি এই গাছপালা এরাই ধরে রাখে। এই আপনার বাড়ি দেখলে অনেকেই আর কি মানে হিংসে বলবো না, ইচ্ছে প্রকাশ করে যে এই ধরনের একটা চাকরির জীবন শেষ হয়ে গেছে, এবার শেষ জীবনটুকু এরকম একটা পরিবেশের মধ্যে কাটাতে যদি চায়। না, হিংসের কথা আমি বলছি না, হিংসে করে, অনেকেও করে না, করে এই সহ্য করতে পারে না। মানুষ যে শত্রু সে আমার মিত্র, যে মিত্র সে আমার মিত্র। সবাইকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এইটাই হচ্ছে কাম্য। সবাইকে ভালোবাসা দিলে তারাও রিটার্ন দেবে। কে আপনাকে হার্ট করলো, মানে আপনাকে ক্ষতি করলো, খারাপ চাইলো, সেটা ভুলে যেতে হবে। খারাপ হয়তো 2-4জন করতে চায়, বা সেই তুলনায় কিন্তু ভালোর সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় প্রত্যেকটা মানুষের জীবনে। অনেক ভালো লাগলো আপনাদের বাড়িতে আবার আসতে পেরে, ভালো লাগলো। আসছি, ভালো লাগছে। হ্যাঁ, আবার আসবো। দিদা এলাম, আবার কবে যখন বলি তখন আবার আসি। না, এরপরে এলে আপনার বাড়িতে খেয়ে যাবো, আপনার বাড়িতেই আসবো। শুধু কোন দিনে বেঁচে রইতে হবে তোমার? না, বেঁচে থাকতেই আসবো। সেটা তোমার উপরে নির্ভর বাবা, পারবো কি না আমি তো জানি। আমি নিজে রান্না করে আপনার খাইয়ে দেবো, ঠিক আছে? সেরকম কপাল আমার হবে রে বাবা, হবে না, আমি আসবো একদিন, অবশ্যই আপনার বাড়িতে এসে খেয়ে যাবো। আচ্ছা, ওনাকে একটু ভালোবাসার কথা বললে উনি এত দুঃখ পাচ্ছেন, ওনার ছেলে মেয়ে বৌমার সব নাতি পুতিদের কথা ভেবে। যাই হোক, আমার খারাপ লাগছে যে উনি আমার জন্য আমার কথাতেই কাঁদছে আর কি। আসছি দিদা। না, তো আজকে রান্না বান্না জোগাড় কি করবেন? আজকে নিরামিষ, আজকে দ্বাদশী, আমরা একাদশী পালন করি। আবার আসবো বাবা, ছেড়ে দিতে একবার আসবে বাবা। অনেক ভালো থাকবেন আপনারা। ভালো রইবো বাবা, তুই ভালো বড় কথা। ভগবান তোমার ভালো রাখ। আসছি, এই আশীর্বাদ করুন আমি যাতে ভালো থাকি। হ্যাঁ, ভালো থাকে, ঈশ্বর যেন মঙ্গল করে তোমার। আমার গাল লোম খাড়া হয়ে যাচ্ছে। কেন? হ্যাঁ, কেন হলো কেন? ওই ঈশ্বরের কথা বলেছি, আর তোমার এই ভালোবাসা পেয়ে আমার গাল লোম খেঁচে যাচ্ছে। অনেক ভালো লাগলো। এই ভালোবাসাটুকু আমার চাই, আমার ভালো লাগে। এই ধরনের মানুষের সংস্পর্শে সান্নিধ্যে আসতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে। আর এই ভালোবাসাগুলো আপনাদের সামনে যে তুলে ধরি, আপনারাও বা তোমরাও অনেক পছন্দ করো বা করেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমাকে এই ধরনের মানে এরকম একটা জায়গায় তোমাদের জন্য আমি এই সমস্ত জায়গায় আসতে পেরেছি, বা আপনাদের জন্যই আমি এমন মানুষের সান্নিধ্যে বা সংস্পর্শে আসতে পারি। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেক ভালো লাগছে। আসছি দাদু, দিদা, আসছি। অনেকবার বললাম আসছি, এরপরে এলে অবশ্যই খেয়ে যাবো। আসছি, এসে আপনাদের বাড়িতেই আসবো। সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর চলে যাবো। আসবো কিন্তু, আসছি। অনেক ভালো থাকবেন। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। এই হচ্ছে ওনাদের পুকুর ঘাট। আজ থেকে 50-60 বছরের পুরনো বাড়ি। তো এটা দেখে কিন্তু বেশ অসাধারণ ফিল হচ্ছে। এই অঞ্চলে প্রথম বাড়ি আমার, পাকা ইট দিয়ে। তো এনারা এই বাড়ি ভেঙে ফেলবে। আপনার হাজবেন্ড কি করেন? এই যে বললো যে মাঠে ঘাটে কাজ করে। আপনি এটা কি করছেন?
এটা বড়ি দেওয়া হবে। এটা বিক্রি করবেন না বাড়িতে খাওয়ার জন্য? খাওয়ার জন্য। রান্না বান্না কখন শুরু করবেন? এই হবে। আগে ছিল শুধু রাজমিস্ত্রি মানে রাজমিস্ত্রি, এই ভাই হচ্ছে একদম অল ইন ওয়াল। টাটকা কই মাছ তো এগুলো। কই মাছের কি করবেন আজকে? মাছের ঝাল করবে। তো বৌমা কবে আনবেন? বৌমা মেয়ে পাচ্ছি না তো। কেউ যদি এরকম একটা ফ্যামিলিতে নিজের মেয়েকে বিয়ে দিতে চাও, যোগাযোগ করতে পারেন কিন্তু এনাদের সাথে। সব গুণের অধিকারী কিন্তু এই ভাই। 50 বছর আগে দোতলা বাড়ি, তার মানে কি জমিতে ছিলেন নাকি আপনার শ্বশুর মশাইরা এরকম কিছু? এখানে জঙ্গল তুলে বাড়ি। লাইভ করছেন? না লাইভ না, রেকর্ড করছি, পরে এটাকে ছাড়বো। আচ্ছা আচ্ছা। আপনি লাইভ করেন কখনো? না না। আপনি রান্না করেন নাকি? সবই করতে হয় দাদা। সবই করতে হয় না? একলা মা কি করবে? এখনই বৌমা জল দাও, তুমি জল দাও। আচ্ছা তো বৌমা আনেন, আনছেন না কেন? দেরি আছে, ছেলের বিয়ে দেবো এখনই বললে হয়?